আমরা আজকে সিম্পল কেইনস এন্ড ইকোনমিক্সে সিম্পল কেইনস এন্ড মডেলে যেখানে গভর্নমেন্টকে ইন্ট্রোডিউস করছি সেই রকম একটা মডেলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার কিভাবে কাজ করে আর ট্যাক্স মাল্টিপ্লায়ার কিভাবে কাজ করে এই দুটো জিনিস এবং তাদের মধ্যে কম্পারিজন করব। আমরা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে মাল্টিপ্লায়ার মেকানিজম কিভাবে কাজ করে। ইনফ্যাক্ট আমরা সিম্পল কেইনস এন্ড মডেল আগের ক্লাসগুলোতে যেভাবে ডিসকাস করেছি সেখানে একটা সিম্পল কেইনসিয়ানের আবার একটা সিম্পল ভার্সন আমরা ধরে নিয়েছিলাম, যেখানে আমরা ধরে নিয়েছিলাম যে ইকোনমিতে গভর্নমেন্টের কোনো রোল নেই, অর্থাৎ সেখানে গভর্নমেন্ট কোনো রোল প্লে করে না। জাস্ট টু সিম্পলিফাই থিংস, মানে এর পেছনে কোনো আলাদা কোনো কারণ ছিল না, জাস্ট ইকোনমিটা কিভাবে বিহেভ করে, কিভাবে রিয়্যাক্ট করে সেটা বোঝার জন্য আমরা এটা করেছিলাম। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা মডেল যেখানে আমরা সিম্পল কেইনস এন্ড ইকোনমিক্স এর মধ্যেই থাকছি, আমরা সেখানে গভর্নমেন্টকে ইন্ট্রোডিউস করছি এবং ন্যাচারালি গভর্নমেন্টকে ইন্ট্রোডিউস করা মানে তার একটা ইনকাম সাইড এক্সপেন্ডিচার সাইড চলে আসে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং ট্যাক্স চলে আসে, সেখানে গভর্নমেন্টের কাছে দুটো পলিসি অপশনও চলে আসে, সেই পলিসিগুলো কিভাবে কাজ করে সেই সব জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তাদের মধ্যে কম্পারিজন করব। সেটা আমরা দুটো পার্টে করব। প্রথম পার্টটাতে ফার্স্ট পার্টে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ারটা ডিসকাস করে নেব, সেকেন্ড পার্টে আমরা ট্যাক্স মাল্টিপ্লায়ার কিভাবে কাজ করে এবং তারপরে how do you compare it? I mean, we will discuss when a government will go with an expenditure policy and when it can go with a tax policy. That part we will also discuss and we will compare their performances as well. So let's go to the next slide. So let's go to this slide. এখানে দেখো আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা এখানে কিভাবে লিখেছি। This is aggregate supply y is basically the supply side of it, and then this is aggregate demand consumption, which is a function of yd, that is disposable income. I've already discussed this consumption function and its properties. Investment expenditure, which is exogenously given for this model, and government expenditure, this is also a policy variable, this is also exogenously given. অর্থাৎ এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের ভ্যালুটা এটা মডেলের বাইরে থেকে আসছে, গভর্নমেন্ট ডিসাইড করছে, ইট ইজ নট ডিটারমিন্ড উইথ, so they are treated as exogenous variables. And this yd is basically disposable income, অর্থাৎ আমার কাছে যে আমার যা ইনকাম, দেশের যা ইনকাম তার থেকে ট্যাক্সটা বাদ দিলে the income that one can dispose of, এই ইনকামটা যেটা খরচযোগ্য, বাংলায় যদি বলি খরচ করা যেতে পারে এমন যে আয়, অর্থাৎ আয় থেকে ট্যাক্সটা বাদ দিলে, এই ট্যাক্স আবার বিভিন্ন ধরনের হতে পারে, ট্যাক্স এজ এ ফাংশন অফ ইনকাম ধরতে পারি, এরকম একটা সিচুয়েশন হতে পারে যেখানে ইনকাম বেড়ে গেলে ট্যাক্স বেড়ে যায়, বিভিন্ন ফর্মে হতে পারে সেই ফাংশনটাও, কিন্তু আমরা ফর দ্য বিগিনিং উই এজিউম, একদম সিম্পল একটা অ্যাজাম্পশন দিয়ে আমরা মডেলটা শুরু করছি, পরে আমরা এটাকে রিল্যাক্সও করব, জেনারেলাইজও করব, বাট for the time being let's assume that t is t bar, that is it's a lump sum tax, whatever be your income, তোমার ইনকাম যাই হোক না কেন তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হবে, t bar সবার জন্য সমান। এটা 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 নরমালি হয় না ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, এটা ন্যাচারাল নয়, এটা তুমি দেখবে না হয়তো, কিন্তু মডেলটাকে বোঝানোর জন্য, মডেলটা বোঝার জন্য আমরা এটাকে প্রথমে অ্যাজিউম করে নিচ্ছি। তার মানে আমি যদি এই টি বারটাকে এখানে বসিয়ে দিই, দেন y will be equal to c as a function of y minus t bar plus i bar plus g bar, যেখানে এই y লাইনটা অর্থাৎ সাপ্লাই লাইনটা এই অ্যাগ্রিগেট ডিমান্ড লাইনকে কাট করবে, সেখানে ইকুইলিব্রিয়ামটা ডিটারমিন্ড হবে। এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, এটা অলরেডি তোমরা দেখেছো, আমরা করেছি অলরেডি ক্লাসে। আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে সাপ্লাই মেজার করেছি, ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা এগ্রিগেট ডিমান্ডের কম্পোনেন্ট গুলো মেজার করেছি। This is our consumption function. Consumption is a function of disposable income. Remember this consumption function, the property of consumption function, jar slope ta, which is MPC, marginal propensity to consume, that was greater than 0, so it is upward rising, but less than 1. That means it is flatter than the 45-degree line and it has a positive intercept as well. You know the properties of consumption function, why there was a positive intercept. Actually the thing was that when income was 0 there was some consumption, positive consumption, যার ইনকাম শূন্য, যার কোনো ইনকাম নেই, সেও কিছু না কিছু কনজাম্পশন করছে, না হলে সে বেঁচে আছে কি করে, মানে এরকম একটা ধরে নিতে পারবো।
and আমরা already class discuss করেছি, so I don't want to discuss it further. So this is my G bar line, because government expenditure is exogenously given. This is exogenously given at this level, whatever be the level of income, this is the level of government expenditure, and this is investment expenditure, this is the level of investment expenditure. এটা এটা উপরে নিচে যে কেউই হতে পারে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি হায়ার দেন ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার হয়, তাহলে যে লাইনটা উপরে হবে এই লাইনটা নিচে হবে। এটা আমাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয় যে কে বড় কে ছোট, this is not important for us. For what is important for us, what we are interested on is যদি এই জি বারটা বেড়ে যায় তাহলে ইকুইলিব্রিয়াম ইনকামের উপর তার কি ইম্প্যাক্ট পড়বে। সেটা করার আগে আমরা ইকুইলিব্রিয়ামটা কোথায় সেটা আগে দেখে নিচ্ছি। আমরা এই জি বার, এই যে দেখো এখানে এগ্রিগেট ডিমান্ডটা সি বার সি আই আর জি কে যোগ করলে এগ্রিগেট ডিমান্ড লাইনটা পাবো। তাহলে এই লাইনটার সাথে আমি ইনভেস্টমেন্ট লাইনটাকে আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার লাইনটাকে যোগ করে দিচ্ছি, অর্থাৎ কনজাম্পশন ফাংশনটাকে এই দুটোর যে ডিসটেন্স, এই দুটো ডিসটেন্স যদি যোগ করে দিই প্যারালালি এটা উপরে উঠে যাবে। দিস ইজ এগ্রিগেট ডিমান্ড হুইচ ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। দিস ইজ মাই এগ্রিগেট ডিমান্ড লাইন। Now, as you know, to get to equate this aggregate demand with aggregate supply, we use that 45-degree line. I have already discussed it in the class. Why we use this? Why we use this 45-degree line? Because slope of the 45-degree line is equal to 1. That means your horizontal distance is exactly equal to vertical distance. And as you can see, this vertical distance is nothing but your demand, and this horizontal distance is nothing but your supply. So when this aggregate demand line cuts your 45-degree line at point E, the economy is in equilibrium, because by the virtue of this 45-degree line, the property of this 45-degree line, in this point, at this point, your aggregate demand is exactly equal to aggregate supply. This distance is exactly equal to this distance. So economy is in equilibrium at point E. Equilibrium income is at YE. Now, this is how the equilibrium is determined in a simple Keynesian model with government. Of course, we have taken a very simplistic assumption that tax is equal to T bar, that is a lump sum tax. We'll relax that further. আমরা পরে যখন যাব আর ওটাকে রিল্যাক্স করে দেখব। এখন এইরকম একটা সিচুয়েশন, এই যে ইকুইলিব্রিয়ামটা হয়েছে, এখন যদি গভর্নমেন্ট ডিসাইড করে এক্সপেন্ডিচারটা বাড়াবে তাহলে কি হবে? খেয়াল করে দেখো, যখন আমরা সিম্পল কেইনসিয়ান ইকোনমিক্স শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এই মডেলের মূল বক্তব্যই হচ্ছে দিস সাপ্লাই ইজ এন্টায়ারলি ডিটারমিনড বাই ডিমান্ড, দিস ইজ ডিমান্ড। অর্থাৎ ইকোনমিতে যদি ডিমান্ড বাড়িয়ে দেওয়া হয় তাহলে সাপ্লাইটা বাড়বে। আমরা জানতে চাইছি সেটা কিভাবে বাড়বে, কতটা বাড়বে। তার কারণ সিম্পল কেইনসিয়ান মডেলের মূল বক্তব্যই ছিল সেখানে কোনো সাপ্লাই সাইড বটলনেক নেই, সাপ্লাই সাইডকে কোনোভাবেই এখানে মডেল করা হয়নি। সাপ্লাই সাইড ইজ এন্টায়ারলি ডিটারমিনড বাই is actually determined by the aggregate demand components. Actually left hand side is basically determined by the right hand side. কোনোভাবে যদি রাইট হ্যান্ড সাইড কে বাড়িয়ে দেওয়া যায় তাহলে লেফট হ্যান্ড সাইডও বেড়ে যাবে। অর্থাৎ এখানে যদি জি বাড়ানো হয় বা ইনভেস্টমেন্ট বাড়ানো হয় বা কনজাম্পশন কোনোভাবে বাড়ানো হয়, যদিও এখানে কনজাম্পশনের যে ফাংশন অফ ইনকাম ধরা আছে এটা জেনারেল ফাংশন, কিন্তু যদি এই ফাংশনটাকে আমরা একটা লিনিয়ার ফাংশন হিসেবে লিখতাম যে সি বার, দিস ইজ সি বার ইন্টু C1 ইন্টু ওয়াই mx প্লাস সি ফর্মে, তাহলে সি বার একটা অটোনোমাস কনজাম্পশন এখানে থেকে যেত। সেই সি বারটাকে বাড়িয়েও আমরা ইনকামটা বাড়াতে পারতাম। সুতরাং আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে এই যদি কোনো একটা অটোনোমাস কম্পোনেন্টকে বাড়ানো হয়, এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হতে পারে বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার হতে পারে, তাহলে ইনকাম কিভাবে রিঅ্যাক্ট করবে। আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিয়েই করি, ইনভেস্টমেন্টটা তো একই রকমেরই হবে, বুঝতে পারছো এটা যেভাবে বিহেভ করবে জিটাও এক্স্যাক্টলি সেইভাবেই বিহেভ করবে। এইবার দেখো, এটাকে আমরা অল্টারনেটিভলি যেটা আমি বলেছিলাম তোমাদের কেইনসিয়ান ক্রস ডায়াগ্রাম দিয়েও আমরা ইকুইলিব্রিয়ামটা দেখাতে পারি। আবার এই ডান দিকে যে সিটা ছিল সেই সিটা যদি বাঁ দিকে নিয়ে চলে যায় y মাইনাস সি, তাহলে পড়ে থাকে s প্লাস টি। এটা মনে আছে তোমাদের, s প্লাস টি পড়ে থাকে, টি প্লাস দ্যাট ইকুয়াল টু i প্লাস জি। সুতরাং ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে আমরা একটা অল্টারনেটিভ ফর্মেও লিখতে পারি, যেটাকে আমরা সেভিং ইনভেস্টমেন্ট ডায়াগ্রাম দিয়ে বলি। অর্থাৎ আমরা কেইনসিয়ান ক্রস ডায়াগ্রাম দিয়ে যেখানে 45 ডিগ্রি লাইন ইউজ করে এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু এগ্রিগেট ডিমান্ড এটা আমরা দেখাচ্ছি। অল্টারনেটিভলি আমরা সেটাকে সেভিংস প্লাস ট্যাক্স
ইকুয়াল টু ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা আমরা দেখাতে পারি। সেভিংস প্লাস ট্যাক্স ফাংশনটা এখানে আঁকা আছে। অ্যাকচুয়ালি সেভিংস ফাংশনটা যেভাবে আঁকা ছিল আগে, যেভাবে আমরা উইদাউট গভর্নমেন্ট মডেলে করেছিলাম সেই রকমই আছে, শুধু ডিসপোজেবল ইনকামের জন্য এখানে টি বারটা বাদ চলে গেছে, প্লাস টি বার। টি বার ধরা যাক এখানে কোথাও একটা ছিল এরকম হরাইজন্টাল একটা লাইন, সেটাকে আমি জাস্ট সেভিংস ফাংশনে অ্যাড করে দিয়েছি যাতে সেভিংস ফাংশনটা প্যারালালি উপরে শিফট করে গেছে। আর আই বার আর জি যোগ করে আগের পেজে যে লাইনটা পেয়েছি সেটা হচ্ছে এই লাইনটা। আমি আলাদা করে এখানে একটা আই বার লাইন, এখানে একটা জি বার লাইন আছে, সেগুলো আর আঁকিনি, জাস্ট টু মেক ইট কিপ ইট ক্লিয়ার। ওকে, সো আই বার প্লাস জি বারটা এই জায়গায় এসছে। আই বার প্লাস জি বার লাইন যেখানে এস প্লাস টি লাইনকে কাট করেছে সেইটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, অর্থাৎ দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ডায়াগ্রাম, এন্ড ওয়াই ই ইজ দ্য ইকুইলিব্রিয়াম ইনকাম। একই জিনিস আমরা অন্য একটা ডায়াগ্রাম দিয়ে দেখলাম। এইবার যদি জি বাড়ানো হয়, আমাদের প্রাইমারি কোয়েশ্চেন যে যদি জি বাড়ানো হয় তাহলে ইকোনমি কিভাবে রিঅ্যাক্ট করবে। প্রথমে গ্রাফিক্যালি দেখবো। আমি তোমাদের ক্লাসে বলেছি যে ইকোনমিক্স এর ক্ষেত্রে আমরা তিন ধরনের অ্যানালিসিস করি। একটা হচ্ছে ইকোনমিক অ্যানালিসিস, যেখানে আমরা ইনটিউশনটা বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ কেন হচ্ছে, ওয়াই, হাউ ইট ইজ রিঅ্যাক্টিং, ইকোনমিক ভেরিয়েবল গুলো কিভাবে রিঅ্যাক্ট করছে এবং সেখানে কিভাবে এটা কাজ করছে। এবার এটাকে আমরা গ্রাফিক্যালি দেখাই, আবার এটাকে আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টও দিই, এর ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনও করি। আমি তিনটেই করব। প্রথমে আমরা বুঝে নিই গ্রাফিক্যালি এটা কিভাবে হচ্ছে। আমরা প্রথমে কেইনসিয়ান ক্রস ডায়াগ্রাম চেষ্টা করি। আগের ডায়াগ্রামটাই আমি আঁকছি। এই জি বার লাইন, এটা ছিল আই বার লাইন, এইটা ছিল কনজাম্পশন ফাংশন, এইটা ছিল আমার এগ্রিগেট ডিমান্ড। দিস ইজ দ্য ইনিশিয়াল ওয়ান, এন্ড হিয়ার ওয়াজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, ওয়াই ই ছিল ইকুইলিব্রিয়াম। একদম প্রথম পেজের যে ইকুইলিব্রিয়ামটা ছিল ওয়াই ই, আর কিছু ঘটনা এখনো ঘটেনি। এইবার এই জি বারটাকে বাড়িয়ে দিয়ে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে এইখানে রেইজ করিয়ে দিল, অর্থাৎ জি বার বাড়িয়ে দিল কিছু টাকা, এখানে ইনক্রিজ করে জি বার থেকে ধরা যাক জি ওয়ান বারে চলে গেল, এতটা বেড়ে গেল। বেড়ে গেলে কি হবে, এই এগ্রিগেট ডিমান্ড লাইনটার মধ্যে যেহেতু তোমার জি বারটা যোগ করা ছিল, অর্থাৎ এই ডিস্টেন্সটা যোগ করা ছিল, তার সাথে আরো এতটা ডিস্টেন্স যোগ হয়ে যাবে, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড লাইন উইল শিফট আপওয়ার্ড by that amount, by this distance. Okay, এটা কেন প্যারালাল হবে, why this is shifting parallelly, because the slope of the line is basically the slope of the consumption function, আর বাকিদের স্লোপ তো জিরো। সুতরাং কনজাম্পশন ফাংশন যেহেতু কোনো চেঞ্জ হয়নি, তাই এই স্লোপটার কোনো চেঞ্জ হবে না, এটা শুধুমাত্র প্যারালালি শিফট করে যাবে টুয়ার্ডস আপওয়ার্ড। এবার নতুন ইকুইলিব্রিয়াম কোথায় হয়েছে, এই জায়গায় দেখো, এটা তো নেই, এই লাইনটাই উঠে এখানে চলে গেছে জিটা বাড়ার ফলে, তার ফলে নতুন ইকুইলিব্রিয়াম আমার হয়েছে E1 পয়েন্টে, যেটা আবার এই এগ্রিগেট ডিমান্ড নতুন যে এগ্রিগেট ডিমান্ড লাইন AD1, this is my AD1, this is new aggregate demand, this new aggregate demand is now equal to aggregate supply at this point E1 point, অর্থাৎ এই যে ডিসটেন্সটা, ভার্টিক্যাল ডিসটেন্স, এই ফুল ডিসটেন্স is equal to horizontal distance E1 পয়েন্টে হয়েছে। এইবার খেয়াল করে দেখো, ইনকামটা ওয়াই থেকে বেড়ে ওয়াই1 এ চলে এসছে। একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখবে যে যতটা পরিমাণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়েছে সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা বলতে পারো বা এই ডিস্টেন্সটা বলতে পারো, একই জিনিস, তার থেকে ইনকামের বাড়ার পরিমাণটা অনেক বেশি। অর্থাৎ যদি গভর্নমেন্ট 100 টাকার এক্সপেন্ডিচার বাড়িয়ে থাকে, ইনকাম কিন্তু 100 কয়েক গুণ বেশি বেড়েছে। অর্থাৎ if government expenditure increased by a given amount k, then income increased by a multiple of that k amount. That's why this is called multiplier. অর্থাৎ যে অ্যামাউন্টে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা আমরা বাড়িয়েছি তার একটা কোনো মাল্টিপলে গ্রেটার দেন 1 মাল্টিপ্লায়ারটা হয়ে যাচ্ছে, অর্থাৎ জি এর থেকে ইনকামের ইনক্রিজ ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি ইজ বেসিক্যালি গ্রেটার দেন 1, যতটা এক্সপেন্ডিচার বেড়েছে তার থেকে ইনকাম বেশি পরিমাণে। আচ্ছা, তাহলে দাঁড়াও, এখানে পেনটা আবার চলে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যেটা বললাম যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যতটা বেড়েছে তার থেকে ইনকামটা বেশি পরিমাণে বাড়ছে, আমাদের জানতে হবে দুটো জিনিস, যে কতটা বেশি পরিমাণে বাড়ছে। অর্থাৎ আমরা যদি জানতে চাই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি, এটা আমরা জানতে চাই। একটা জিনিস বুঝতে পারছি
যে ডেল্টা জি এর পরিমাণের থেকে ডেল্টা ওয়াই এর পরিমাণটা বেশি, অর্থাৎ দিস ইজ গ্রেটার দেন 1। দ্যাটস ওয়াই উই কল দিস মাল্টিপ্লায়ার। এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে দিস ইজ গ্রেটার দেন 1 এন্ড উই কল দিস মাল্টিপ্লায়ার। আমরা জানতে চাইছি কেন এটা হচ্ছে। এটা না হলে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের এই এক্সপেন্ডিচারটা করে খুব একটা লাভ নেই। গভর্নমেন্ট যদি 100 টাকার অ্যাডিশনাল এক্সপেন্ডিচার করে, ইনকামও যদি 100 টাকারই বাড়ে, তাহলে তো ইকোনমিকে আমরা যে কনটেক্সটে সিম্পল কেইনসিয়ান ইকোনমিক্সটাকে ইন্ট্রোডিউস করেছিলাম মনে আছে 1930s এর যে ডিপ্রেশন, সেই রকম একটা সিচুয়েশনে যখন ইকোনমির অ্যাক্টিভিটি গুলো স্লো ডাউন হয়ে যাচ্ছে, ইকোনমি রিসেশনে চলে গেছে, স্লো ডাউন না একদম রিসেশনেই চলে গেছে, তখন কি করে সেই রিসেশন থেকে গভর্নমেন্ট বের করবে। দিস ইজ রেলেভেন্ট টুডে অ্যাজ ওয়েল। আমাদের এই যাকে সেটা পরে সেটা নিয়ে কথা বলা যাবে। এবং দুটো জিনিস জানতে হবে, এই ভ্যালুটা কত, এই যে গ্রেটার দেন 1 বলছে, এই ভ্যালুটা বের করা যায় কিনা। অর্থাৎ যদি 100 টাকার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে, তাহলে কতটা বাড়বে ইনকাম, তার অ্যামাউন্টটা আমরা বের করতে পারি কিনা, আর তার কারণটা কি, কিভাবে কাজ করছে, এই দুটো জিনিস আমরা বোঝার চেষ্টা করি। কিন্তু একই জিনিস আমরা আরো অনেক সিম্পল ডায়াগ্রাম, এখানে সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করে নেওয়া যায়, এই স্লোপটা দেখেই বের করে নেওয়া যায়, কিন্তু সেটা একটু কমপ্লিকেটেড, তাই আমি পরের ডায়াগ্রামে, যেটা সেভিংস ইনভেস্টমেন্ট ডায়াগ্রাম, সেখানে এটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, জাস্ট ইকুইলিব্রিয়াম যেমন আমরা সেভিং ইনভেস্টমেন্ট ডায়াগ্রামে করেছিলাম, তেমনি মাল্টিপ্লায়ারটা যদি ওই ডায়াগ্রামে, এই ডায়াগ্রামটা দেখো, এখানে ছিল এইটা ইকুইলিব্রিয়াম ই পয়েন্ট, যেখানে আই প্লাস জি লাইন এস প্লাস টি লাইনকে যেখানে কাট করেছে, জাস্ট এটা তো বোঝানো হয়ে গেছে এই ওয়াই ই। এইবার জিটা বাড়িয়ে দিয়েছে, জাস্ট আগের মতো এতটা জি বেড়ে গেছে, এই লাইনটা উপরে শিফট করে গেছে, নতুন ইকুইলিব্রিয়ামে এইটা হয়েছে, রাইট। তার মানে আমার জি বেড়েছে এই ডিস্টেন্স, অর্থাৎ E1A ডিস্টেন্স জি বেড়েছে, ইনকাম বেড়েছে ফ্রম Y1 টু Y1 টু YE টু YE1। এখানেও দেখতে পাচ্ছ একই জিনিস দেখতে পাচ্ছ যে ইনকামের চেঞ্জটা জি এর চেঞ্জের থেকে অনেক বেশি। এটাকে কোয়ান্টিফাই করব কি করে, খেয়াল করে দেখো ডেল্টা জি এখানে কত, E1A এখানে আমি লিখছি। আচ্ছা, আমি এই এক্সপ্রেশনটা ধরো, আমি এই এক্সপ্রেশনটা বের করার চেষ্টা করছি, তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি, তাহলে এখানে ডেল্টা ওয়াইটা কত, ডেল্টা ওয়াই ইজ ই এ, তাহলে আমি এখানে লিখলাম ই এ বাই ডেল্টা জি ইজ ই1 এ, সো ই1 এ, এটাকে রিভার্স করে দাও, উল্টে দাও, তার মানে 1 বাই, এটাকে চেঞ্জ করে দিয়ে উল্টে দিলাম, ই1 এ বাই ই এ, ই এ বাই ই1 এ কে 1 বাই ই1 এ বাই ই এ করে দিলাম। কেন করলাম দেখো, এবার ই1 এ is this, EA is this, so this is the height, this is base, so this is basically slope of this function. What is the slope of the savings function? t টা তো t বার, সুতরাং এটা তো কোনোভাবেই স্লোপ কে এফেক্ট করছে না, তাহলে সেভিংস ফাংশনের স্লোপটাই হচ্ছে আমার ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি এর নিচের কম্পোনেন্টটা, ডিনোমিনেটরটা, অর্থাৎ সেভিংস ফাংশনের যে স্লোপ সেটা আমরা বলেছিলাম মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, অর্থাৎ MPS, which is nothing but 1 by MPC। তার মানে আমি যদি মাল্টিপ্লায়ারের ভ্যালুটা বের করতে চাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি, সেটা হচ্ছে 1 by 1 minus MPC। Because MPC is greater than 0 but less than 1, তার মানে the denominator is also greater than 0 but less than 1, and when your denominator is greater than 0 but less than 1, your total value is basically greater than 1. That's why multiplier is greater than 1. বা তুমি যদি MPC এর ভ্যালুটা জেনে যাও, তাহলে তুমি মাল্টিপ্লায়ারের ভ্যালুটা জেনে যাবে। যেমন ধরা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক your MPC is 0.8, okay, because MPC is greater than 0 less than 1, so it's a fraction, so it is 0.8. তার মানে what will be the value of the multiplier? 1 by 1 minus 0.8, that is equal to 1 by 0.2, which is equal to 5. It's a big multiplier. That means if you raise your government expenditure by 100 rupees, if your delta G is equal to 100 rupees, given your MPC equal to 0.8, your delta Y will be equal to 500 rupees. অনেকটা ইনকাম বাড়াতে পারছে গভর্নমেন্ট, এর জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার। অর্থাৎ মাল্টিপ্লায়ারের ভ্যালু হচ্ছে 1 by 1 minus MPC। ক্লিয়ার? এখানে যদি তুমি ইনভেস্টমেন্টটা বাড়াতে, একই শিফট হতো, যদি সেই অ্যামাউন্ট হতো, সেম শিফটিং হতো, অর্থাৎ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারও যদি বের করতাম, তাহলেও কিন্তু ওটা 1 by 1 minus MPC হতো। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে
মাল্টিপ্লায়ার সেটা যে কোনো অটোনোমাস এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, সেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার জন্যই হোক বা ইনভেস্টমেন্ট বাড়ার জন্যই হোক, মাল্টিপ্লায়ারের ভ্যালুটা কিন্তু 1/1 মাইনাস এমপিসি হবে এই মডেলে। এবার আমরা কেন এতটা ইনকাম বেড়ে যাচ্ছে তার পেছনে ইকোনমিক লজিক, এটা তো গ্রাফিক্যালি বোঝা গেল যে এক্স্যাক্টলি 1/1 মাইনাস এমপিসি কেন হচ্ছে। খেয়াল করে দেখো, এটা 0.8 আছে বলে 1/0.2 হচ্ছে। এটা যদি 0.6 হয়, মানুষ 1 টাকা ইনকাম বাড়লে তার 60% কনজাম্পশন করে, 40% সেভ করে, তাহলে এটা 1/1 মাইনাস 0.6 তার মানে 1/0.4 হতো। এই মাল্টিপ্লায়ারের ভ্যালুটা তখন 2.5 হতো। অর্থাৎ জি যদি 100 টাকার বাড়ে তাহলে ইনকাম 250 টাকার বাড়তো। অর্থাৎ হায়ার দ্য মাল্টিপ্লায়ার, সরি হায়ার দ্য এমপিসি, হায়ার ইজ দ্য মাল্টিপ্লায়ার। যত এমপিসি বড় হবে মাল্টিপ্লায়ারের ভ্যালু তত বড় হবে। সেটা কেন হবে সেটা ক্লাসে তোমাদের অলরেডি ডিসকাস করেছি। নেক্সট, ইকোনমিক ইন্টারপ্রিটেশন। ঘটনাটা কি ঘটছে দেখো। ঘটনাটা ঘটছে যেটা বললাম যে 100 টাকা যদি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানো হয় তাহলে ইনকামটা 100 টাকার বেশি বাড়ছে। এই একটা নিউমেরিক্যাল এক্সাম্পল ধরো, এমপিসি ইকুয়াল টু 0.8, যেটা আগের স্লাইডে ধরেছি। তাহলে ডেল্টা ওয়াই কি হবে? প্রথমে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি ছিল? y this is equal to c which is a function of y by d, actually t বার আছে যাকে, প্লাস একটা ইনভেস্টমেন্ট ছিল which is exogenously given, প্লাস একটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল which is also exogenously given। ঘটনাটা কি ঘটছে দেখো, যেই মুহূর্তে তুমি এই জিটা বাড়িয়ে দিচ্ছ তোমার রাইট হ্যান্ড সাইডটা বেড়ে যাচ্ছে, এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাচ্ছে। এগ্রিগেট ডিমান্ড বেড়ে গেলে যতটা তুমি এগ্রিগেট ডিমান্ড বাড়লো, অর্থাৎ 100 রুপিস, ইনকামটাও 100 রুপিস বেড়ে যাবে। এই যে 100 রুপিস বাড়লো, কিন্তু স্টোরিটা এখানে এন্ড হচ্ছে না। তার কারণ হচ্ছে এই কনজাম্পশন ফাংশন। কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ডিসপোজেবল ইনকাম। ইনকামটা 100 টাকার যেই মুহূর্তে বেড়ে গেছে ফার্স্ট রাউন্ডে, এই যে তখন ডিসপোজেবল ইনকামও 100 টাকার বেড়েছে, কারণ ট্যাক্স এখন বাড়ছে না। ট্যাক্সকে আমরা টি ইকুয়াল টু টি বার ধরে নিয়েছি, অর্থাৎ ট্যাক্সটাকে আমরা ধরে নিয়েছি লামসাম। টিটা ছিল টি বার, টি ইকুয়াল টু টি বার, অর্থাৎ ট্যাক্স ইনকামের সাথে বাড়ে না। যদি বাড়তো তাহলে এখানে একটু অন্য ধরনের রিয়াকশন হতো, কিন্তু সেটা যেহেতু বাড়ে না, তাহলে ইনকাম 100 টাকা বাড়ার ফলে ডিসপোজেবল ইনকামও 100 টাকার বেড়ে গেল। তার জন্য কনজাম্পশন বাড়বে। কত বাড়বে? তার 80%, বিকজ এমপিসি ইজ 0.8। সো 0.8 ইন্টু 100 রুপিস, অর্থাৎ 80 রুপিস। যখন এটা 0.8 ইন্টু 100 রুপিস বেড়ে গেল, তার মানে সেকেন্ড রাউন্ডে এগ্রিগেট ডিমান্ড 80 রুপিস বেড়ে গেল, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা আবার 80 রুপিস বেড়ে গেল। রাইট হ্যান্ড সাইড কনজাম্পশন 80 রুপিস বাড়লো মানেই রাইট হ্যান্ড সাইড 80 রুপিস বেড়ে গেল। রাইট হ্যান্ড সাইড 80 রুপিস বাড়া মানে এগ্রিগেট ডিমান্ড 80 রুপিস বাড়া মানে এগ্রিগেট সাপ্লাই আবার 80 রুপিস বেড়ে গেল, তাই ইনকামটাও 80 রুপিস বেড়েছে। কিন্তু দেখো, আবার ইনকাম 80 রুপিস বাড়ার জন্য কনজাম্পশন আবার রিঅ্যাক্ট করবে, কারণ ডিসপোজেবল ইনকাম সেকেন্ড থার্ড রাউন্ডে ডিসপোজেবল ইনকামও 80 রুপিস বেড়েছে। তার 80%, অর্থাৎ 0.8 ইন্টু তার আগের রাউন্ডে যতটা ইনকাম বেড়েছে, অর্থাৎ এই অ্যামাউন্টটা, তার এই রাউন্ড অতটা পরিমাণ কনজাম্পশন বাড়বে। সুতরাং এগ্রিগেট ডিমান্ডও বাড়বে, ইনকামও বাড়বে, এন্ড সো অন। এর পরের স্টেজে যতটা আগের স্টেজের ইনকাম বেড়েছে তার 80% কনজাম্পশন বাড়বে। কনজাম্পশন বাড়া মানে এগ্রিগেট ডিমান্ড বাড়বে, এগ্রিগেট ডিমান্ড বাড়া মানে আবার ইনকাম বাড়বে। এবার এই দেখো এফেক্টটা, যেহেতু এই ডেসিমাল পয়েন্ট গুলো গুণ হচ্ছে, এই এফেক্টটা আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে তুমি যদি এইভাবে লেখো তাহলে এটাকে তুমি লিখছো 100, এটাকে 0.8 ইন্টু 100, এটাকে তুমি 0.8 ইন্টু 0.8 ইন্টু 100, তার মানে 0.8 স্কোয়ার ইন্টু 100, 0.8 কিউব ইন্টু 100, and so on. So that's a GP series. তুমি যদি একটা 100 কমন নিয়ে নাও তাহলে 1 plus 0.8 plus 0.8 square plus 0.8 cube and so on. So 1 plus r square plus r cube plus dot 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 with r less than 1. So this is basically equal to 100 into 1/1 minus r. This is the multiplier. অর্থাৎ যতটা পরিমাণ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়েছিল তার এত গুণ ইনকাম বাড়বে। কত গুণ? 1/1 minus MPC. This 5 is the multiplier. অর্থাৎ এইটাকে আমি, এই ভ্যালুটা 5 ভ্যালুটাকে আমি বলছি মাল্টিপ্লায়ার। সেখান থেকে আমি পাচ্ছি যে ডেল্টা ইনকাম, চেঞ্জ ইন ইনকাম ইজ বেসিক্যালি ইকুয়াল টু 500 রুপিস। 500 টাকার ইনকাম আমার এখানে বেড়ে যাচ্ছে। ক্লিয়ার হলো কেন হচ্ছে? অর্থাৎ এখানে ডাইরেক্ট এফেক্ট একটা আছে, ডাইরেক্টলি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার জন্য এগ্রিগেট ডিমান্ড বাড়ছে, তার জন্য 100 টাকার ইনকাম বাড়ছে।
প্লাস ইনডাইরেক্ট এফেক্টস আছে, ইনডিউসড বা ইনডাইরেক্ট এফেক্ট যাই বলো না কেন, এটাকে ইনডিউসড এফেক্ট বলা হয়। অর্থাৎ ইনকাম বাড়ার জন্য, কনজাম্পশন বাড়ার জন্য আবার যে সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড যে এফেক্টটা আসছে সেটাকে আমরা বলছি ইনডিউসড এফেক্ট। তার ফলেই কিন্তু মাল্টিপ্লায়ারের ভ্যালুটা একের থেকে বড় হয়ে যাচ্ছে। তবে কত বড় হবে সেটা এই এমপিসিটার উপর ডিপেন্ড করবে। আমি যদি এমপিসি এখানে 0.8 না ধরে 0.6 বা 0.7 বা 0.5 ধরতাম, তাহলে প্রত্যেকটা স্টেজে এখানে 0.7, 0.7 স্কোয়ার, 0.7 কিউব, এখানে 1 প্লাস 0.7 প্লাস 0.7 স্কোয়ার প্লাস 0.7 কিউব, এটা 100 ইন্টু 1/1 মাইনাস 0.7, এইভাবে হতো, মাল্টিপ্লায়ারটা একটু ছোট হয়ে। ক্লিয়ার? So this is how the multiplier is determined, how the value of the multiplier is determined in this model. I mean, this is logic, how it works. Then, as I told you, we can represent the same thing, we can present the same thing in terms of a graph, in terms of economic logic, than in terms of pure mathematics, simple mathematics. সেটা কি করে করি দেখো, দেখো এটা হচ্ছে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুর গুলোর জায়গায় আমি জাস্ট এই যে 0.8 এর জায়গায় আমি জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুর জায়গায় আমি জাস্ট নোটেশন যদি ইউজ করতাম, তাহলে কি হতো, delta g plus mpc into delta g plus mpc square into delta g, তাহলে 1/1 minus mpc, 1/1 minus 0.8 না লিখে আমি 1/1 minus mpc বা 1 by mps লিখতে পারতাম। এবার আমি আগেই বলেছি যে এই সেম লজিক কিন্তু যে কোনো অটোনোমাস এক্সপেন্ডিচার কম্পোনেন্টের জন্য কার্যকরী। অর্থাৎ এটা যদি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারের জন্য হয়, অটোনোমাস কনজাম্পশন এক্সপেন্ডিচারের জন্য হয়, যে কোনো অটোনোমাস এক্সপেন্ডিচার বাড়লেই কিন্তু এই সেম লজিকটা কাজ করবে। যদি আমি এটা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার করতাম, তাহলে এখানে ডেল্টা জি না করে ডেল্টা আই করতাম, ভ্যালুটা কিন্তু একই আসতো, ডেল্টা ওয়াই ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি ডেল্টা আই বার। অর্থাৎ সেই জন্য আমরা এটাকে অনেক সময় অটোনোমাস এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার বলি, যার ভ্যালু 1/1 মাইনাস এমপিসি। যদি এটা জি বারের জন্য করি বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের জন্য করি, তখন সেটাকে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার বলবো। যদি এটা আমরা ইনভেস্টমেন্টের জন্য করি, তাহলে এটাকে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বলবো। যদি এটা আমরা অটোনোমাস এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, অটোনোমাস কনজাম্পশনের জন্য করি, তাহলে এটা কনজাম্পশন মাল্টিপ্লায়ার। জেনারেলি এটাকে অটোনোমাস এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার বলা হয়। এটা ম্যাথমেটিক্যালি ডেরিভেশনটা খুব সোজা। প্রথমে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে লিখে নাও, y equal to y minus y is a function of disposable income plus i bar plus g bar, এটাকে ডিফারেন্সিয়েট করো, dy equal to c prime dy, c prime is the partial derivative del c del y, dy minus dt bar plus di bar plus dg bar। তার মানে এটাকে যদি তুমি এবার লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাও, তাহলে এখানে কমন নিতে পারো 1 minus c prime into dy, এটা চলে গেছে, ইকুয়াল টু মাইনাস c prime dt bar, এই c prime টার সাথে এই dt বারটা থেকে গেছে ডান দিকে, প্লাস di bar plus dg, এটা করে নিও খাতাতে করে। এবার আমরা যখন কোনো একটা মাল্টিপ্লায়ার বের করি, অর্থাৎ আমরা যদি জানতে চাই যে জি বার বাড়লে ইনকামের কি হয়েছে, তখন আমাদের বাকি চেঞ্জ গুলোকে ইগনোর করতে হবে, না হলে মাল্টিপ্লায়ার বের করতে পারবো না। আমি যদি একসাথে জি বার বাড়িয়ে দিই, একসাথে আই বার বাড়িয়ে দিই, তাহলে যে ইনকামের চেঞ্জটা হবে, এটা কতটা জি বারের জন্য হয়েছে আর কতটা আই বারের জন্য হয়েছে সেটা আমরা বের করতে পারবো না। তার জন্য যখন আমরা একটা কম্পারেটিভ স্ট্যাটিক্স করি, অর্থাৎ জি বার যদি চেঞ্জ করেছি, তার জন্য ওয়াই এর কত চেঞ্জ হচ্ছে সেটা যদি জানতে চাই, বাকি চেঞ্জ গুলো আমরা জিরো ধরে নিচ্ছি, ডিটি বার ইকুয়াল টু ডিআই বার ইকুয়াল টু জিরো। আমি যদি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বের করতে চাইতাম, তাহলে এখানে আমি ডিটি বার ইকুয়াল টু ডিজি বার ইকুয়াল টু জিরো ধরতাম, ডিআই বারের কম্পোনেন্টটা রাখতাম। যে মাল্টিপ্লায়ারটা আমরা বের করতে চাইছি সেই কম্পোনেন্টটা রাখবো, বাকিগুলো আমরা জিরো ধরে নেবো। তাহলে এটাকে তুমি যদি বসিয়ে দাও, ডিটি বার আর ডিআই বার যদি জিরো বসিয়ে দাও, তাহলে 1 minus c prime dy bar, this is equal to dg bar, so dy bar equal to 1/1 minus c prime dg bar। এটা জাস্ট সিম্পলি করে দাও, এই দেখো 1/1 minus c prime is the multiplier, যেটা আমরা প্রথমে গ্রাফিক্যালিও বের করেছি, যেটা আমরা কি বলবো, ইকোনমিক লজিক দিয়েও বের করেছি, এবং যেটা আমরা একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স দিয়েও বের করেছি। দিস ইজ হাউ the equilibrium income of an economy reacts to change in government expenditure. If government raises its expenditure by some amount dg bar, then income will increase by 1/1 minus c prime times dg bar। অর্থাৎ যতটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়েছো তার এই মাল্টিপ্লায়ার টাইমস। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমে, তাহলে ইনকাম ন্যাচারালি তার থেকে মানে ইনকামটা কম হবে, মানে কমে যাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ মাই
of my lecture, where I came up to we have already discussed the government expenditure part of it. Then in the second part we will discuss the tax part of it. গভর্নমেন্ট যদি ট্যাক্স কে চেঞ্জ করতে চায় তাহলে কি হবে সেটা আমরা পরের স্লাইডে পরের ক্লাসে। এটাকে কি করে বন্ধ